আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া উপন্যাস থেকে দুপুরের খাবার। দুপুরের খাবার ইয়াজউদ্দিন সাহেব অফিসেই খান। খুব হালকা খাবার, এক বাটি স্যুপ, সামান্য সালাদ, এক টুকরা পাকা পেঁপে কিংবা অর্ধেকটা কলা। খাবার শেষে মগের মতো বড় একটা গ্লাসে এক মগ দুধ চিনিবিহীন চা। চায়ের সঙ্গে দিনের দ্বিতীয় সিগারেটটি খাওয়া হয়। আজ তার লাঞ্চ ঠিকমতো খাওয়া হয়নি। 2 চামচ স্যুপ মুখে দিয়ে বাটি সরিয়ে রেখেছেন। সালাদ খাননি, পেঁপের টুকরার 2 খণ্ড মুখে দিয়েছেন। চায়ের মগ সামনে আছে, ঠান্ডা হচ্ছে, তিনি চুমুক দিচ্ছেন না। পরপর 3টি সিগারেট খাওয়া হয়ে গেছে। তিনি প্রচণ্ড টেনশন অনুভব করছেন, যদিও আচার আচরণে তা প্রকাশ পাচ্ছে না। তার সামনে এই সপ্তাহের নিউজ উইক। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা প্রবন্ধ পড়ছেন, মন দিয়েই পড়ছেন। তার টেনশনের কারণ হচ্ছে তিনি খবর পেয়েছেন আজ তাকে অফিস থেকে বের হতে দেওয়া হবে না। অফিস ছুটি হবার পর কর্মচারীরা তাকে ঘেরাও করবে, দরজা আটকে তালা দিয়ে দেবে। তার টঙ্গী সিরামিক কারখানার কর্মচারীরাও এসে যোগ দেবে। তাদের 9 দফা দাবির সবকটি তাকে মেটাতে হবে। আজ ভয়ঙ্কর কিছু ঘটবে, এ ব্যাপারে কর্মচারীরা মোটামুটি নিশ্চিত। তবে তারা নিশ্চিত যে ইয়াজউদ্দিন সাহেব এখন পর্যন্ত কিছুই জানেন না। ইয়াজউদ্দিন সাহেব কর্মচারী সমিতির সব খবরই রাখেন। নেতাদের গোপন বৈঠকের খবরও তিনি জানেন। আজকের ঘেরাওয়ের ব্যাপারে তিনি কি করবেন এখনো ঠিক করেননি। ব্যস্ত হবার কিছু নেই, হাতে সময় আছে। এরা প্রথম যা করবে তা হলো টেলিফোনের লাইন কেটে দেবে, যাতে তিনি প্রয়োজনের সময় টেলিফোনে পুলিশের সাহায্য না চাইতে পারেন। পুলিশকে আগে ভাগে জানিয়ে রাখা যায়, তবে তা করা ঠিক হবে না। পুলিশের কাছ থেকে ওরা জেনে যাবে। এমন ব্যবস্থা করতে হবে যাতে পুলিশ ঠিক 4টার সময় খবর পায়। ইয়াজউদ্দিন সাহেব মুনিরুল হককে ডেকে পাঠালেন। মুনিরুল হক কর্মচারী সমিতির সাংস্কৃতিক সম্পাদক। আজকের ঘেরাওয়ের আন্দোলনের সেই হচ্ছে প্রধান ব্যক্তি। প্রতিটি কাজ সে করছে আড়াল থেকে। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ঘেরাওয়ের এক পর্যায়ে সে রেকর্ড রুমে আগুন লাগিয়ে দেবার একটা পরিকল্পনা করেছে। এটি কেন করেছে তিনি জানেন না। মনিরুল হক এসে বিনীত ভঙ্গিতে দাঁড়ালো। 30-32 বছর বয়সী ছেলে, এর মধ্যে চুলে পাক ধরেছে। আজ বোধ হয় সে ক্রমাগত পান খেয়ে যাচ্ছে। সব কটা দাঁত লাল, এখনো মুখে পান আছে। এই গরমেও সে একটা হালকা গোলাপি রঙের সোয়েটার পরে আছে। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। তোমার খবর কি মনিরুল ইসলাম? জি স্যার, আপনার দোয়া। মুখ ভর্তি পান নিয়ে আর কখনো আমার ঘরে ঢুকবে না। পান ফেলে মুখ ধুয়ে তারপরে আসো। মনিরুল ইসলাম হকচকিয়ে গেল, ঘর ছেড়ে গেল। ঠিক তখন শুভ্র পর্দার ফাঁক দিয়ে গলা বের করে বলল, বাবা, আসবো? ইয়াজউদ্দিন সাহেব বিস্মিত হয়ে বললেন, তুমি কোত্থেকে? শুভ্র হাসল, এসো, ভেতরে এসো। তুমি কি খুব ব্যস্ত বাবা? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি কিছুটা ব্যস্ত, তবে চিন্তিত না। তুমি বসো শুভ্র। শুভ্র বসল। ইয়াজউদ্দিন সাহেব তার পিএকে ডেকে বলে দিলেন কেউ যেন এখন না আসে। মনিরুল ইসলামকে 1 ঘন্টা পরে আসতে বললেন। ইয়াজউদ্দিন সাহেব 5ম সিগারেটটা ধরাতে ধরাতে বললেন, শুভ্র, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আজ সারাদিন কিছু খাওনি। তুমি পথে পথে ঘুরেছ এবং তোমার মাথা ধরেছে। তোমার 3টি ধারণাই সত্যি বাবা। তুমি কি কিছু খাবে? না। কিছু বলার জন্য এসেছ নিশ্চয়, বলো। শুভ্র হাসি মুখে বলল, বাবা, তুমি তো জানো আমার এক বন্ধু বিয়ে করেছে। জানি। তোমার সেই বন্ধুর নাম জাহেদ। সে একজন প্রফেশনাল প্রাইভেট টিউটর। তার স্ত্রীর নাম কেয়া। বিয়েতে তোমার বরযাত্রী হবার কথা ছিল, চশমা হারিয়ে ফেলার কারণে তুমি যেতে পারোনি। এখন বলো, কি বলবে? বাবা, আমি ওদের দুজনকে খুব সুন্দর একটা উপহার দিতে চাই। অবশ্যই দেবে। তোমার বন্ধুরা নিশ্চয়ই তোমার কাছে দামি গিফট আশা করে।
আমি নতুন ধরনের কোনো গিফট দেওয়ার কথা ভাবছি, দামি কিছু না। জয়দেবপুরে আমাদের যে বাগান বাড়ি আছে, আমি ভাবছি ওই বাড়িতে তাদের আমি কয়েকদিন থাকতে বলবো। ওরা খুব পছন্দ করবে বাবা। এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাগান, জ্যোৎস্না রাতে ঝিলে যে নৌকা আছে সেখানে ওরা চড়বে। আমার ভাবতেই ভালো লাগছে। চা খাবে শুভ্র? না। তোমার মাথা ধরা কি সেরেছে? এখন নেই, একটু বসো, আমি আমার নিজের জন্যে চায়ের কথা বলি। এই চা ঠান্ডা হয়ে গেছে। বাবা, আমার বন্ধু বিয়ে করে খুব সমস্যার মধ্যে পড়েছে। আমাকে কিছু বলেনি, তবু আমার অনুমান জাহেদ কিয়াকে নিয়ে কোথাও উঠতে পারছে না। জয়দেবপুরের বাড়িতে ওরা যদি থাকতে পারে তাহলে জীবনের শুরুটা ওদের অসম্ভব সুন্দর হবে। আমার কিন্তু তা মনে হয় না শুভ। আমার মনে হয় ওরা যদি ওই বাড়িতে কদিন থাকে তাহলে ওরা হতাশগ্রস্ত হবে। ওদের জীবনে শুরু হবে ভুল দিয়ে। হুট করে বিয়ে করে ওই ছেলে যে সমস্যা তৈরি করেছে, তোমার জয়দেবপুরের বাগান বাড়ি সেই সমস্যার কোনো সমাধান নয়। তোমার বন্ধুর সমস্যা তাকে সমাধান করতে হবে। শুভ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যে কোনো সুন্দর জিনিস কিন্তু আমরা অন্যের সঙ্গে শেয়ার করি। একটা ভালো গান শুনলে আমরা সেই গান অন্যদের শোনাতে চাই। একটা ভালো বই পড়লে অন্যদের সেই বই পড়তে বলি। আমাদের এত সুন্দর একটা বাড়ি, সেই বাড়ি অন্যদের সঙ্গে শেয়ার করলে কি ক্ষতি বাবা? সব জিনিস শেয়ার করা যায় না। আমি একটা ক্রুড উদাহরণ দিয়ে ব্যাপারটা তোমাকে বোঝাই। মনে করো তুমি বিয়ে করলে, অসাধারণ একটি মেয়েকে বিয়ে করলে, যে মেয়ে তোমার কাছে মধুর সঙ্গীতের মতো। তুমি কিন্তু সেই মধুর সঙ্গীত তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে না। বাড়ির বেলায়ও এই কথা সত্যি। বাড়ি হলো খুবই ব্যক্তিগত সামগ্রীর একটি, নিজের পোশাকের মতো। পোশাক যেমন তোমাকে ঢেকে রাখে, বাড়িও তোমাকে ঢেকে রাখে। তুমি কি আমার কথায় মন খারাপ করেছো? হ্যাঁ, আমি সারা রাস্তা ভাবতে ভাবতে আসছিলাম ওদের দুজনকে কিছু বলবো না। গাড়িতে করে জয়দেবপুরের বাড়িতে নামিয়ে রেখে বলবো, আগামী সপ্তাহে জন্য এই বাড়ি তোমাদের। তুমি কি ওদের তুই করে বলো? জাহেদকে তুই করে বলি। তোমার মুখে তুই শুনতে ভালো লাগে না শুভ্র। বাবা, আমি উঠি। আচ্ছা যাও, আমার নিজেরও কিছু কাজ আছে। তোমার মাকে বলো আমার ফিরতে রাত হবে। সে যেন কোথাও যেতে চাচ্ছিল, একাই যেতে বলবে। আচ্ছা, আর এই নিউজ উইকটা নিয়ে যাও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে অসাধারণ একটা আর্টিকেল আছে, তোমার পড়তে ভালো লাগবে। শুভ্র হাত বাড়িয়ে নিউজ উইক নিল। ইয়াজউদ্দিন সাহেব বেল বাজিয়ে মনিরুল ইসলামকে আসতে বললেন। মনিরুল ইসলাম ঢুকলো, তার চোখ মুখে ভীতভাব স্পষ্ট। বসো মনিরুল। মনিরুল বসল। ইয়াজউদ্দিন ঘড়ি দেখলেন, এখনো হাতে সময় আছে। তাকে চা দেওয়া হয়েছে। চিনি ছাড়া চায়ে চুমুক দিতে দিতে বললেন, এই প্রতিষ্ঠানে তোমার চাকরি কতদিন হয়েছে? স্যার, প্রায় 6 বছর। 6 বছরে কি দেখলে? মনিরুল ঢোক গিলল। সে স্পষ্টতই ভয় পেয়েছে। ইয়াজউদ্দিন সাহেব বললেন, শোনো মনিরুল, আমি যখন যাত্রা শুরু করেছিলাম তখন আমার সঙ্গে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানির একটি এমএসসি ডিগ্রি এবং 300 টাকা। আজ আমার সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা। আমার লেগেছে 30 বছর। 30 বছরে এই অবস্থায় আসতে যে জিনিস লাগে তার নাম মস্তিষ্ক। সাদা রঙের থিকথিকে একটা বস্তু, ঠিক সাদাও না, অফ হোয়াইট। আমার মাথায় যে এই বস্তু প্রচুর পরিমাণে আছে তুমি কি জানো মনিরুল ইসলাম? জানি স্যার। আজ তোমাদের কি পরিকল্পনা, কখন কি করবে, আমি যে তার সবই জানি, তা কি তুমি জানো? মনিরুল চোখ নামিয়ে নিল, ঢোক গিলল। আন্দোলন করার অধিকার অবশ্যই তোমাদের আছে, ঘেরাও করার অধিকারও হয়তো আছে, কিন্তু আগুন লাগিয়ে দেবার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমি কিছু জানি না স্যার। তুমি হয়তো জানো না, কিন্তু আমি জানি। আমি খুব ভালো করে জানি।
এ জাতীয় পরিস্থিতি কি করে সামাল দিতে হয় তাও জানি। আমাকে এইসব থেকে শিখতে হয়েছে। তুমি বাসাবোতে থাকো না? জি স্যার, 31/1, দক্ষিণ বাসাবো, দোতলা। জি স্যার। দেখলে তোমাদের খোঁজ খবর কত ভালো রাখি। আপনি আমাকে কেন এসব বলছেন? আমি স্যার কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার, আমি সাথে পাশে থাকি না। ওরা মিটিং করলো, আমি বললাম মনিরুল ইসলাম তুমি এখন যাও। ইয়াজউদ্দিন ঘড়ি দেখলেন, 3:20 বাজে। অপেক্ষা করতে হবে। ঠিক 4টায় ঘেরাও হবার আগে আগে পুলিশের সাহায্য চাইতে হবে। কোনো কারণে যদি টেলিফোন করতে না পারেন তাহলে অন্য কেউ যেন কাজটা করে দেয় সেই ব্যবস্থা করতে হবে। এরা কি এখানে বোমা টোমা ফাটাবে? বোমা ব্যাপারটা সহজলভ্য হয়ে গেছে। নির্দোষ জর্দার কৌটায় ভরে ঘুরে বেড়ানো যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে দেবার জন্য জর্দার কৌটাগুলির তুলনা হয় না। সময় কাটানোর জন্য ইয়াজউদ্দিন সাহেব শুভ্রের ফাইল ড্রয়ার থেকে বের করলেন। কাজটা তিনি নুজুবুল্লাহকে দিয়েছিলেন। 7 দিনের রিপোর্ট দেওয়ার কথা ছিল। প্রতিদিন 1000 টাকা হিসাবে 7 দিনের জন্য 7000। লোকটা আনাড়ি ধরনের কাজ করেছে। মাঝে মাঝে অতি চালাকি করতে গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে চলে গেছে। এটা করেছে ফাইল মোটা করার জন্যে। ইয়াজউদ্দিন চোখ বুলাতে লাগলেন। সোমবার 13 নভেম্বর 1992। শুভ্র সাহেব বাড়ি থেকে বের হলেন 10:21। গেটের কাছে এসে দারোয়ানের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। আবার বাড়ির ভেতরে ঢুকে গেলেন। তিনি বাড়ির বাইরের বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিজের ঘরে ঢুকে গেলেন। আবার বের হলেন 11টা বাজার 2 মিনিট আগে। তার পরনে ছিল প্যান্ট, সাদা শার্ট, পায়ে স্যান্ডেল। পড়তে পড়তে ইয়াজউদ্দিন ভ্রুকুঞ্চিত হল। শুভ্র কি পরে ঘর থেকে বের হয়েছে তার এত বিবৃত বর্ণনা লিখতে তাকে কে বলেছে? শুভ্র সাহেব রিক্সা নিলেন রাস্তায় মোড়ে এসে। রিক্সার নম্বর ঢাকা মিউনিসিপ্যালিটি 711। তিনি রিক্সার হুড ফেলে দিলেন। সোহরাওয়ার্দী উদ্যানের কাছে এসে রিক্সা ছেড়ে দিয়ে কিছুক্ষণ চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থেকে অন্য একটা রিক্সা নিলেন। এই রিক্সার নাম্বার ঢাকা মিউনিসিপ্যালিটি 2003। এইবার তিনি রিক্সার হুড ফেললেন না। তবে রিক্সা হাইকোর্টের কাছাকাছি যাবার পর তিনি রিক্সার হুড ফেলে দিলেন। ইয়াজউদ্দিন সাহেব ঘড়ি দেখলেন। পুলিশকে টেলিফোন করার সময় হয়ে গেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মেঘের ছায়া উপন্যাস থেকে দুপুরের খাবার। ধন্যবাদ সবাইকে।